দর্শক, স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। এবারের সংসদ নির্বাচন আসতে না আসতেই আমরা দেখছি বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলা উপজেলায়, বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য প্রার্থীরা তারা উঠোন বৈঠক করছেন। সেই উঠোন বৈঠক নিয়ে আজকের ভোটের ট্রেনে আমরা বিস্তারিত আলাপ করব। তবে তার আগে আজকের রাজনীতি নিয়ে নির্বাচনী রাজনীতির মাঠে কি কি বক্তব্য উঠে এসেছে সেই কথাগুলো আমরা জানবো। শুরুতেই বিএনপির কথা শুনতে চাই আমরা। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং জাতীয় নির্বাচন বিলম্ব হতে পারে বলে মনে করেন বিএনপি নেতারা। আজ প্রেস ক্লাবে কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া ঠাকুরগাঁও জেলা বিএনপির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুনবো তাদের কথাগুলো। যেদিন পার্লামেন্ট নির্বাচন সেদিনই গণভোট হবে, তাহলে আপনার কি হবে? সময় বেশি লাগছে না, একই খরচে হয়ে যাবে। জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, তার জন্য প্রস্তুতি, এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। আওয়ামী লীগের প্রতি তাদের লেজ ধরে চলতে তারা খুব ভালোবাসে। আমরা তার কিছু নমুনা আমরা ডাকসু নির্বাচনে দেখেছি এবং এখনো আমার মনে হয় যে তারা আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নানা ধরনের কায়দা কানুন, কৌশল প্রকৌশল তারা চালিয়ে যাচ্ছেন বলে আমার কাছে। রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি, অর্থাৎ ফ্যাসিস্টদেরকে আমরা আর ফেরত দেখতে চাই না। আমাদের যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, তাদের মধ্যে অনেকেই বিভিন্ন রকম মত পোষণ করছেন। এটা হতেই পারে গণতন্ত্রে। তার জন্য সেটাকে লক্ষ্য করে, সেটাকে কেন্দ্র করে আমরা আন্দোলন করার রাস্তায় এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। কারণ যে দাবিগুলো তারা তুলছেন, সেই দাবিগুলো নির্বাচনের পরে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্টেই সিদ্ধান্ত নিতে পারবে। পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা 6টি রাজনৈতিক দল। একসাথে গণভোট হলে নির্বাচনের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে বলে মনে করে দলগুলো। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে 5 দফা দাবি মেনে নেওয়ার তাগিদ দিয়েছেন দলগুলোর নেতারা। গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে করতে চান, আমরা মনে করি একটা রাজনৈতিক দলের ফাঁদে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে। মিটিংয়ে তারা কি বক্তব্য রাখেন তার খবর আছে। আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সমাগত সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। ক্ষমতার মসনদ পার হয়ে গেলে সংসদে যে তারা পাশ করবেন, এটা এখন এদেশের জনগণে বিশ্বাস করে না। এই জন্য ডক্টর ইউনূস স্যারকে আহ্বান জানাবো, নির্বাচনের পূর্বেই জুলাইয়ের সনদের পূর্ণ বাস্তবায়ন করাতে হবে। এই জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হলে জুলাই সনদ এটাকে অবহেলা করা হবে এবং এটা গুরুত্বহীন হয়ে যাবে। ভোটের নামে পড়াশোনা হবে, এই আগের ভোট যেভাবে হয়েছে এভাবে হওয়ার চেষ্টা করা হবে। এটা জাতি মেনে নেবে না, আমরা মেনে নেব না। প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশনের আচরণ স্বৈরতান্ত্রিক, এমন অভিযোগ এনেছেন এনসিপির নেতারা। নির্বাচন কমিশন আসলে প্রথম থেকেই বায়াসড এবং এখন আরও বেশি তার বায়াসনেস প্রকট হয়েছে। এটা শুধু এনসিপির কাছে ক্লিয়ার, এটা আমি মনে করি না, এটা জনগণের কাছেও ক্লিয়ার। সো এনসিপি শাপলা প্রতীক যদি না হয়, তাহলে যদি তাদেরকে বঞ্চিত করা হয় এখান থেকে, এই ক্ষেত্রে যদি স্বৈরতন্ত্রের ভূমিকা আমরা দেখি, তাহলে অবশ্যই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না। শাপলা প্রতীক পেতে
এনসিপির কোনো আইনগত বাধা দেখিনি। আমরা মনে করি যে নির্বাচন কমিশন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের জায়গা থেকে এই স্বেচ্ছাচারিতা আচরণটা করবে না এনসিপির সাথে। আমরা প্রত্যাশা করছি অবশ্যই আমরা শাপলা প্রতীক পাবো। নির্বাচন কমিশনের মতো একটা প্রতিষ্ঠান যাদের উপরে আমরা আগামীতে আস্থা রাখতে চাই, সেই নির্বাচন কমিশন যদি তার আগে কোনো না কোনো চাপে আমাদের একটা বৈধ অধিকার শাপলা মার্কা দিতে তারা বিভিন্ন ধরনের পিছুটান অনুভব করে, তাহলে তাদের মাধ্যমে আবার একটা সুষ্ঠু নির্বাচনে কিন্তু আমাদের আস্থা পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। দর্শক, শুরুতে জানিয়েছিলাম আজকের ভোটের ট্রেনে আমরা আলোচনা করব উঠান বৈঠক নিয়ে। উঠান বৈঠক বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় প্রত্যন্ত অঞ্চলে পাড়া মহল্লায় উঠান বৈঠকের যে ডামাডোল সেটি শুরু হয়ে গেছে। সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন দলের প্রার্থীরা গিয়ে উঠান বৈঠক করছেন, বিএনপি করছেন, জামাতের নেতারা করছেন, এনসিপির নেতারা করছেন। এই উঠান বৈঠকে অংশ নিচ্ছেন সাধারণ মানুষ, এলাকার গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা আগামী নির্বাচনে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি কিংবা সংসদ সদস্য নির্বাচন করবেন। এই উঠান বৈঠকে জাতীয় রাজনীতির ইস্যুগুলো চলে আসছে জুলাই সনদের ইস্যুগুলো, নানা ইস্যু চলে আসছে। একই সঙ্গে তাদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে চাওয়া পাওয়া, সেই কথাগুলো তারা তুলে ধরছেন সম্ভাব্য প্রার্থীদের কাছে। উঠান বৈঠকটি ভোটের মাঠে একটি গুরুত্বপূর্ণ উপসঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এই উপসঙ্গটি আসলে নির্বাচনের ভোট টানার ক্ষেত্রে উঠান বৈঠক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে কোন প্রার্থী কিভাবে ভোটের মাঠে সাধারণ ভোটারদেরকে আকৃষ্ট করতে পারে, সেটি হচ্ছে উঠান বৈঠকের একটি বড় প্রাপ্তি। উঠান বৈঠকে গিয়ে সবচেয়ে বেশি যে বিষয়টি যোগ হয় সেটি হচ্ছে নারী ভোটাররা উঠান বৈঠকে অনেক বেশি অংশ নেয়। এই নারী ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নানাভাবেই তারা নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন, গ্রামে গ্রামে বিভিন্ন পাড়া মহল্লায় অঞ্চলে অঞ্চলে তারা ঘুরছেন। আমরা আজকের ভোটের ট্রেনে এই উঠান বৈঠক নিয়ে কথা বলবো। বাংলাদেশের 3টি প্রত্যন্ত এলাকায় আমরা যুক্ত হব। শুরুতেই আমরা যুক্ত হব সিলেট জেলায়, তবে সেটি বিরতির পর। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। দর্শক, স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। আমরা আজকে শুরুতেই বলেছিলাম আমরা আজকে কথা বলবো উঠান বৈঠক নিয়ে। উঠান বৈঠকে নির্বাচনের প্রচার প্রচারণা, নির্বাচনের গণসংযোগ কিভাবে গুরুত্ব পাচ্ছে সেটি আজকে আমরা আলোচনা করব। আমরা শুরুতেই চলে যেতে চাই ময়মনসিংহে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুনুর রশিদ, আপনাকে দেখতে পাচ্ছি আপনি একটি উঠানে রয়েছেন এবং উঠান বৈঠকের মতো করেই বেশ কয়েকজন গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সী মানুষ আপনার সঙ্গে রয়েছে। আপনার মাধ্যমে তাদের ভাবনাগুলো একটু জানতে চাই, তাদের কথাগুলো একটু শুনতে চাই। তারা এই যে উঠান বৈঠক নিশ্চয় হচ্ছে বিভিন্ন এলাকায়, সেখানে প্রার্থীরা কি আবেদন নিয়ে তাদের কাছে আসছে, তাদের চাওয়া পাওয়াগুলোর কথা প্রার্থীরা কতটা উপলব্ধি করতে পারছে, আপনার মাধ্যমে একটু তাদের আলোচনা শুনতে চাই। হারুন। ধন্যবাদ বেলায়েত। আমরা আজকে ঠিক আপনি যেমনটি বলছিলেন একটি বাড়ির উঠোনে, এটি হচ্ছে ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর গ্রাম। এই আলালপুর গ্রামের একটি বাড়ির উঠোনে আমরা বসেছি। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। আমরা তাদের সাথে কথা বলবো আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন, যেটি ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে যারা প্রার্থী হতে চান বিভিন্ন দল থেকে, তারা কিন্তু তাদের যে গণসংযোগ কার্যক্রম সেটি শুরু করেছেন। তারা যেমন এলাকায় যাচ্ছেন, পাড়ায় পাড়ায় যাচ্ছেন, পাশাপাশি উঠোন বৈঠকের মতো আয়োজনেও কিন্তু তারা যুক্ত হচ্ছেন। আমরা যে আছি এখানে সাধারণ মানুষ, তারা সাধারণ ভোটার, প্রান্তিক ভোটার, তারা তাদের মতামত জানাবেন। আমি প্রথমেই আমার ডান পাশে আপনার কাছে একটু যেতে চাই যে নির্বাচন তো আসন্ন, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রার্থীরা শোডাউন করছে, এলাকায়ও আসছে। তো সামনে যে নির্বাচনটা হবে, এই নির্বাচনটা আসলে আপনারা কেমন চান বা কিরকম নির্বাচন আপনারা দেখতে চান? আমরা তো বিগত অনেক দিন যাবৎ আছি, বিগত প্রায় 1 বছর উপর হয়ে যায়, সরকার গঠন হয় নাই,
নির্বাচনও হয় নাই। আমরা চাই যেন এমন একজন সরকার আসুক যাতে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা আসে। আমাদের এলাকা বিশেষ করে যে রাস্তাঘাট এখন চলাফেরা অযোগ্য হয়ে গেছে, জলবদ্ধতা, আমরা ফসলাদি অনেক দেখা যাচ্ছে যে লাগাইতে পারে নাই, ফসল করতে পারে নাই পতিত। তো সামনে যে কী অবস্থা হবে এটা আমাদের বলা বাহুল্য। ফসল একেবারেই এই বছর অনেক কম পানির জলবদ্ধতার কারণে। তো আমরা চাই যেন এমন একজন সরকার আসুক দেশ ভালোভাবে পরিচালনা করতে পারে। আমাদের এই গরিব দেশ আমরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি। বর্তমানে আমাদের দেশে আমাদের এলাকা কথা বলতে পারতেছি যে চুরি ডাকাতি রাজধানী অনেক বেড়ে গেছে। বিগত আজকেও আমরা আলালপুর গ্রামে প্রতিদিন ওই আমাদের সেচের পুকুরে এই ফিশারিতে পানির ব্যবস্থা করার জন্য মোটর প্রতিদিনই এইবারই সেইবারই চুরে যাইতেছে, আর গরু বাছুর চুরে নিয়ে যাইতেছে। মানে আমাদের উপরে এমন একটা পেশার সৃষ্টি হয়েছে এই এই চুরের এর থেকে মানে বলা বাহুল্য। আমরা কেউ মানে গলা বাড়ায় কথা বলতে পারি না। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজনের সাথে, এই আলালপুর গ্রামের যিনি ভোটার, তিনি বলছিলেন যে নানা ধরনের সমস্যার মধ্যে তারা কিন্তু আছেন। তো আপনার কি মনে হয় যে আগামী সামনে যে নির্বাচন হবে, যারা প্রার্থী হওয়ার জন্য জানান দিচ্ছেন তারা কি আসলে এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন কিনা, বা তাদের কাছে আপনাদের কি চাওয়া আসলে? আসসালামু আলাইকুম। আসলে বিগত সরকারগুলো আমরা এই 14-15 বছর যাবৎ যে অবস্থা দেখেছি, যে আসলে আমরা যারা প্রান্তিক গরিব, যারা খেটে খাওয়া মানুষ, তাদের উন্নয়ন হয় না। উন্নয়ন হয় যেসব দলীয় লোক সরকার গঠন করে, তাদের লোকের উন্নয়ন হয়। আমরা এই পর্যন্ত যা দেখলাম। এখন আমরা এরকম সরকার চাই যে সরকার নিজের উন্নয়নের চেয়ে দেশের উন্নয়নটাকে মূল ভিত্তি হিসাবে দেখবে এবং দেশের চাঁদাবাজি সন্ত্রাসী এগুলো নির্মূল করবে। আর আমাদের গরিব যারা আমরা গরিব আছি তাদের উন্নয়ন কিভাবে হয় সেই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করবে সরকার। আমরা আসলে সেরকমই একটা সরকার চাচ্ছি। এখন যে নির্বাচনটা সামনে আসবে, এই নির্বাচনটা যাতে আগের নির্বাচনের মতো না হয়, যাতে আমি নিজের ভোটটা যেন আমি দিতে পারি, এরকম একটা নির্বাচন আমরা চাই। আরও চাই যে এরকম প্রতিনিধি আসবে যে প্রতিনিধি আসলে গরিব বান্ধব হবে এবং দেশের উন্নয়নের জন্য চিন্তা ভাবনা করবে, চাঁদাবাজি সন্ত্রাসী নির্মূল করবে। আমার মূলত এগুলাই আমার ব্যক্তিগত মতামত আমি দাবি করি এগুলো। ধন্যবাদ। আমরা আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন বা বিজয়ী হবেন তাদের কাছে যে প্রত্যাশার কথা জানাচ্ছিলেন, আমি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যখন একটা সম্ভাব্য ধারণা দেয়া হয়, সেই নির্বাচনের পরে আসলে আপনারা কি দেখছেন? সম্ভাব্য প্রার্থীরা কি আসলে গণসংযোগ করছে, কিরকম করছে, বা তারা কিভাবে জানান দিচ্ছে? আসলে প্রার্থীরা মোটামুটি জানান দিচ্ছে, তবে আমার মনে হয় যে আমাদের গ্রামাঞ্চলে এত বেশি জানান দেয় নাই, শহরাঞ্চলে যেভাবে জানান দেওয়া হচ্ছে। তো মোটামুটিভাবে তারা জানান দিচ্ছে, প্রার্থিতা ঘোষণা করছে। তো বিভিন্ন দলের প্রার্থী ঘোষণা করলে পরে তারা হয়তো আরও তাদের প্রচারণাকে আরও জোরদার করবে এবং এই প্রান্তিক যে গ্রামের মানুষজন আছে তাদের সাথে হয়তো আরও বেশি ডোর টু ডোর যাবে, তাদের আশ্বাস দিবে বা তাদের বুটের দিকে টানবে। তো আমাদের এই এলাকাটা মূলত জলাবদ্ধতা প্রবণ এলাকা এবং বিগত দিনে আমরা খুবই জলাবদ্ধতায় নিমগ্ন ছিলাম, প্রতি বছর থাকি। তো আমাদের এই এলাকায় একটা খাল দরকার, এটা আমরা দীর্ঘদিন দাবি জানিয়ে আসছি। সমাজকর্মী হিসাবে আমি এর আগেও আরও বেশ কয়েকবার বিভিন্ন মিডিয়ার সামনে কথা বলেছি, এই বিষয় নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে কথা বলেছি এবং আমরা জেলা প্রশাসক বরাবর আবেদনও করেছিলাম যে আমাদের এখানে একটা খাল দরকার। এবং সামনে যে নির্বাচন আসবে, নির্বাচনে নিশ্চয়ই আমাদের এখান থেকে একজন প্রতিনিধি হবে, অর্থাৎ এমপি হবে। আমার দাবি থাকবে তাদের কাছে, যে দলেরই হোক, এবং ভালো সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হলে নিশ্চয়ই একজন এমপি আমাদের হবে। ওনার কাছে আমার দাবি থাকবে যে আমাদের এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন এবং জলবদ্ধতা নিরসনের জন্য কাজ যেন উনি করেন।
এবং আমাদের এই গ্রামটাকে যেন, গ্রামাঞ্চলকে যেন সুনজরে দেখেন। যারা আমরা দেখেছি যে অতীতকালে যারা শহরের থেকে নেতা হয়, এমপি হয়, তারা গ্রামের দিকে ওইভাবে নজর দেয় না। অর্থাৎ আমাদের এটা সদর উপজেলা, তথাপি কিন্তু বিভিন্ন জায়গায় যে উপজেলাগুলো আছে তাদের চাইতে আমরা এখানে পিছিয়ে আছি। তো সেই দিক থেকে বিবেচনা করে যারা আমাদের বা যিনি আমাদের এমপি হবেন, অর্থাৎ আমাদের জনপ্রতিনিধি হবেন, তিনি যেন আমাদের এই দুঃখ দুর্দশাগুলো দেখেন। আমাদের এই অঞ্চলে সবচেয়ে বেশি সমস্যা আমরা হচ্ছে যে জলাবদ্ধতায় ডুবে থাকি অন্তত ৩-৪ মাস। ধন্যবাদ। আমরা শুনছিলাম তিনি বলছিলেন যে এই এলাকার একটি সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। সামান্য বৃষ্টি হলেই পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে বাসা বাড়ি বা রাস্তাঘাট ডুবে যায়। তো আপনি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে সামনে যে নির্বাচন হবে বা যারা জয়ী হবে বা যা সরকার গঠন করবে, তারা আসলে এই তরুণদের জন্য কি করা উচিত, বা তরুণ আপনাদের কি ভাবনাটা সামনের যে নির্বাচন এটা নিয়ে? জি, আসলে সত্যি কথা বলতে কি যে এখন আমাদের যে সমাজ ব্যবস্থা সবাই কিন্তু শিক্ষার গতিটাই চাচ্ছে। আসলে শিক্ষার দিকে অগ্রসর সবাই হতে চায়, কিন্তু এই শিক্ষার যে মূল ভিত্তি, যে একটা সময় দেখা গেছে যে আমি একটা শিক্ষা গ্রহণ করে আজকে আমি আইএ পাস করলাম বা বিএ পাস করলাম বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম। হ্যাঁ, এটা দেখা যায় আমরা সাধারণ ঘর থেকে সম্ভব, কষ্ট করে হলেও আমাদের পিতামাতারা আমাদেরকে পড়াশোনা করাতে আপ্রাণ চেষ্টা করে, কিন্তু দেখা গেছে আমাদের কর্মস্থল নাই। আমাদের কি করতে হয়, আমরা আইএ বিএ পাস করে দেখা গেছে অটো রিক্সা নিয়ে রাস্তায় বের হতে হয়, আমাদের না হলে ভ্যান চালিয়ে খেতে হয়, দিনমজুর রাজমিস্ত্রি কাজ করতে হয়। আমাদের তেমন কোনো সুযোগ নাই যে আমরা আজকে একটা চাকরি করব, সরকারি একটা পেশাজীবী বা বেসরকারি একটা প্রতিষ্ঠান বা একটা শিল্প কলকারখানা আছে, যে এরকম কোনো কিছুই নাই। আর বিশেষ করে হচ্ছে যে বিগত সময়ে আমরা 3টা আমল পার করেছি, যে 3টা সরকার পরপর পরিবর্তন হয়েছে, একই সরকার 3বার পদার্পণ করেছে। এখন আমরা এরকম একটা সমাজ চাই যে সমাজ তরুণদের কর্মসংস্থা ব্যবস্থা করে দেবে এবং শিক্ষার পাশাপাশি গ্রামের উন্নয়ন, যাতে করে মানুষে কর্মস্থলের সন্ধান পায়, এরকম উপযোগী কর্মস্থলের ব্যবস্থা করে দেবে। পাশাপাশি রাস্তাঘাট, কালভার্ট, এগুলা জলাবদ্ধতা হামেশাই লাগিয়ে থাকে। দেখা যাচ্ছে যে 2 ঘন্টা যদি বৃষ্টি হয় তাহলে রাস্তাঘাটে হাঁটে যাওয়া যায় না, বাড়ির থেকে বার হলে উঠোনে হাঁটু পানি চলে আসে। এটা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া, সময় নিউজ বা আরও অন্যান্য চ্যানেল এগুলা তুলে ধরেছে, কিন্তু আমরা এর কোনো নিরসন পাইনি। আমরা বর্তমান পরবর্তীতে যে সরকার আসবে বা আমাদের সদরে যে এমপি হবে, যে কোনো দলেরই হোক না কেন, যাতে করে গ্রাম অঞ্চলের যে সমস্যাগুলো আছে এগুলা যেন তারা নিজে এসে এগুলা সমাধান করে। আমরা আজকে কথা বলছিলাম ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর গ্রামের একটি উঠোন বৈঠকে এই এলাকার কয়েকজন ভোটারের সাথে। তারা যে বিষয়টি বলছেন যে আগামী যে নির্বাচনটি হবে এটি যেন সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ হয় এবং তারা নিজের ভোট যেন নিজে দিতে পারেন, এবং যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তারা এলাকার যে সমস্যা যেমন জলাবদ্ধতা, রাস্তাঘাট, কর্মসংস্থান, এই বিষয়গুলোতে তারা জোর দেবেন এবং তৃণমূলের মানুষের চাহিদা মতামত নিয়েই তারা তাদের যে পরবর্তী কার্যক্রম সেটি করবেন। তো এই ছিল আমার কাছে আজকে বেলায়েত এই আলালপুর গ্রামের উঠোন বৈঠক থেকে। ধন্যবাদ হারুনুর রশিদ। একটি উঠান বৈঠকে অংশ নিয়ে হারুনুর রশিদ জানাচ্ছিলেন সাধারণ মানুষের, বিভিন্ন বয়সী মানুষের ভোটের ভাবনা, তাদের দাবি দেওয়া, তাদের প্রত্যাশার কথা প্রার্থীদের কাছে। দেখছেন ভোটের ট্রেন। দর্শক, এ পর্যায়ে আমরা আরেকটি উঠান বৈঠকে অংশ নিব। আমাদের এ পর্যায়ের উঠান বৈঠকে আমরা চলে যাব কুমিল্লায়। কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, আপনার কাছে যেটি জানতে চাচ্ছি সেটি হচ্ছে এই উঠান বৈঠকে যারা উপস্থিত হয়েছেন তাদের মাধ্যমে একটু জানতে চাই, এর আগে আমরা ময়মনসিংহে ছিলাম, তারা তাদের বিভিন্ন সমস্যাগুলোর কথা বলেছে। কুমিল্লা নিয়ে গত কয়েকদিন ধরে একটি আলোচনা আছে, কুমিল্লা বিভাগ হবে কি হবে না, এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে, কুমিল্লার মানুষের মধ্যে নানা ধরনের কথা আছে। এই বিষয়টাও একটু আলোচনায় আনবেন। পাশাপাশি এই যে ভোটের যে উঠান বৈঠকগুলো হচ্ছে, এই উঠান বৈঠকগুলোতে প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে তাদের কাছে যাচ্ছে এবং প্রার্থীদের কাছে তারা তাদের সমস্যাগুলো কতটুকু তুলে ধরতে পারছে। খালেদ। বেলায়েত,
কুমিল্লার দিদার এলাকা থেকে আমি সংযুক্ত হয়েছি। এখানে দিদার এলাকার কিছু মানুষজন, ব্যবসায়ী, প্রবাসী এবং স্থানীয় মানুষজনরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে নির্বাচনের যে আমেজ তৈরি হয়েছে, আমরা প্রতিদিনই দেখছি যে প্রার্থীরা যারা নির্বাচন করবেন তারা কিন্তু নানা প্রতিশ্রুতি নিয়ে তাদের ভোটারদের কাছে আসছেন। যে এই দৃশ্যটি নিয়ে তাদের মধ্যে আসলে কী ধরনের প্রতিক্রিয়া হচ্ছে এবং ভোটের ভাবনাগুলো আমরা তাদের কাছ থেকে শুনবো। তো শুরুতে আমরা কথা বলছি যে এখানকার যে দিদার সমবায় সমিতির যিনি সভাপতি GM নোমান, নির্বাচনে আবহ কেমন দেখছেন এবং প্রার্থীরা আপনাদেরকে গুরুত্ব দিচ্ছে কেমন? হ্যাঁ, মাশাল্লাহ, নির্বাচনের পরিস্থিতি খুব ভালো। আমরা তো আগে ভোট দিতে পারবো কিনা আগে ছিলাম না, কিন্তু এখন দেখছি যে নির্বাচন কমিশন যথেষ্ট ভূমিকা নিয়েছেন, প্রশাসন, আমাদের কাছে বিভিন্ন প্রার্থীরা এসে অনেক যোগাযোগ করতেছে। তো আমরা সর্বোপরি দেখছি যে নির্বাচনের ভালো পরিবেশ এবং আমার এলাকার, বিশেষ করে আমার এলাকায় যারা আছেন সবাই ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব, যে কখন দিনক্ষণ ঠিক হবে, কখন তার পছন্দের প্রার্থীকে সে বেছে নিতে পারবে, এই জন্য উদ্গ্রীব। সর্বোপরি অবস্থায় আগের সময় যে একটা ভয়ভীতি ছিল যে নির্বাচন তো হয় না, রাতেই ভোট বাক্স ভর্তি হয়ে যায়, এই সংস্কৃতি থেকে অন্তত এই সরকার এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে। আমরা আস্থা রেখেছি এই সরকার। ধন্যবাদ। তারা ভয়ের সংস্কৃতি থেকে ফিরে আসছেন সেই প্রত্যাশা করছেন। কুমিল্লার ভোটাররা কিন্তু প্রার্থীদের কাছে অনেক রকম প্রত্যাশা করেন। বেশ কয়েকদিন যাবৎ কুমিল্লা বিভাগের দাবিটা বেশ জোরালো হচ্ছে একদম প্রান্তিক মানুষদের কাছে। আগামী দিনে যারা নির্বাচিত হচ্ছেন তাদের কাছে এই বিষয়টি নিয়ে আপনাদের প্রত্যাশা? কুমিল্লা বিভাগের দাবি, এটা আমাদের কুমিল্লার সর্বস্তরের জনতার দাবি। বর্তমানে যারা প্রার্থী আছেন তারা আমাদের কাছে আসতেছেন, ভোটের জন্য বলতেছেন, সামনে প্রার্থী হবেন। আমরা খুব উৎসাহিত যে আগে আসলে প্রার্থীরা খুব একটা ভোটারদের ধার কাছে আসতো না গত 2-3টা নির্বাচনে, এবং মানুষ অনেকেই গত 2-3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই, এবং নতুন প্রজন্মের যারা ভোটার আছে তারাও খুব উৎসাহিত সামনের দিকে ভোট দেওয়ার জন্য। তারা নির্বাচিত হলে আমরা অবশ্যই দাবি রাখবো যে কুমিল্লা বিভাগ যেহেতু আমাদের অচিরেই বাস্তবায়ন হয়, কারণ এটা দীর্ঘদিনের দাবি, এটা নতুন দাবি নয়। কুমিল্লা বিভাগ হলে এলাকার উন্নয়ন হবে, এটা মানুষ আশা করে। ধন্যবাদ। তিনি বলছেন যে কুমিল্লা বিভাগ এই এলাকার গণমানুষের দীর্ঘদিনের দাবি। আমরা একজন প্রবাসীর সাথে কথা বলতে চাই। প্রবাসীরা এবছর ভোট দিতে পারবেন, একটি আশার জায়গা নিয়ে খবর, সেটি আপনারা কিভাবে? আসসালামু আলাইকুম, আমি একদম প্রবাসী, বাংলাদেশে আসছি, ছুটিতে আসছি। আমরা ছুটিতে আসার পরে দেখলাম দেশে আগে যেরকম বিগত 15-16 বছর মানুষে ভোট দিতে পারে নাই বা যায় না, একটা আতঙ্ক বা মারামারি এরকম ছিল। এখনকে এটা নাই, সবাই শুনছি না সেটা সুষ্ঠু ভোট হবে এই সরকারের মাধ্যমে। আমি একজন প্রবাসী হিসাবে 15-16 বছর ভোট দিতে পারি নাই, তা আমিও একজন ভোট দিতে পারি, আমিও একটু আশাবাদী, বা প্রবাসী যারা আছে সবাই যাতে ভোট দিতে পারে, এটাই আমি চাই, আর কিছু না। ভোটের দিন আসলে নানা রকম শঙ্কা তৈরি হয়, ভোট কেন্দ্রের বাইরেও বিশৃঙ্খলাগুলো আমরা অতীতে দেখেছি, ভোটারদের মধ্যে ভয় ভীতি ছড়ানো হয়। আগামী নির্বাচনে ভোটারদের এই ভীতিগুলা দূর হবে কিনা, কি প্রত্যাশা করেন সরকারের কাছে? আমরা এই বিষয়ে সরকারের কাছে প্রত্যাশা করি যে আশা করি আগামী নির্বাচন খুবই সুষ্ঠু হবে, কারণ মানুষের মধ্যে যে একটা নির্বাচনের ভূমিকা দেখা যাচ্ছে বা উৎস দেখা যাচ্ছে, আনন্দ দেখা যাচ্ছে, হ্যাঁ, আগামী নির্বাচন খুবই স্বচ্ছ হবে। এই সরকারের অধীনে যদি নির্বাচন হয় বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, হ্যাঁ, তবে আমরা আশাবাদী এই নির্বাচন খুব সুন্দর এবং সুষ্ঠু হবে, এমনকি জনগণ তাদের অধিকার আদায়ের জন্য যার যার ভোট, সকলের ভোট সকলে দিতে পারবে। অনেকদিন পর একটা গণতান্ত্রিক পর্যায়ে ভোটের একটা আবহ তৈরি হয়েছে, তরুণদের মধ্যে উদ্দীপনা কেমন দেখছেন আপনারা? আসলে তরুণদের মধ্যে অনেক উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। আমরা গত 17 বছরে যা দেখিনি তা এখন তরুণদের মাঝে দেখা যাচ্ছে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন আন্দোলনে তরুণরাই ভূমিকা পালন করছে। বর্তমানে কুমিল্লা বিভাগ নিয়ে আমাদের তরুণরা সমাজে আন্দোলন চালিয়ে যাচ্ছে, এবং কুমিল্লা বিভাগের বেলায় আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছি। আর ভোটের বেলায় বলেন, নতুন ভোটার যারাই হয়েছে, আমি প্রায় অনেকের সাথে কথা বলছি। গত 17 বছরে আওয়ামী লীগ সরকারের যে দমনপীড়ন নীতি ছিল, ওই দমনপীড়ন নীতি থেকে এই সরকার ছাত্র জনতা উদ্ধার করেছে, এবং বর্তমানে আমরা ওই ভোটের দিকে অনুধাবিত হচ্ছি, যা আমাদেরকে গণতান্ত্রিক দিকে এগিয়ে নিচ্ছে। এই যে উঠান বৈঠকে প্রার্থীরা আসছেন, আপনাদের কাছে কেমন লাগছে, যে আপনাদের গুরুত্ব বেড়েছে কিনা ভোটারদের? আসসালামু আলাইকুম। আসলে আনন্দিত এই যে 18 বছর কোনো ভোট দিতে পারেনি, ভোটার আইডি হওয়ার পরও আমাদের কাছে বিভিন্ন প্রার্থী আসে, ভোটার মাধ্যমে ভোটার ভোট চায়, বিভিন্ন ফুর্তিতে আছে, বিভিন্ন মানুষে ভোট দিব সামনে, এটাই মানুষের কল্পনা যে 18 বছর পর আমরা অধিকারটা আমরা ফিরে পাইতে আছি। আমার ভোটটা আমি দিতে পারি কমপক্ষে একটা ভালো একটা মানুষই।
দিতে পারি। ভোট নিয়ে আসলে আপনাদের কাছে এই যে নারীরা এবং পরিবারের সদস্যরা আগে যারা ভোট দিতে পারেনি, এবার তাদের পারিবারিক আসলে আলোচনাগুলো কেমন? আসলে দীর্ঘ 16-17 বছর যে অবস্থা ছিল, এখান থেকে যে একটা অবস্থান পরিবর্তন হয়েছে, সবাই খুশি। আসলে ছোট বড় সবাই বুঝতে পারতেছে যে একটা ইলেকশন ভালোভাবে হবে, সবার অধিকারটা যে বঞ্চিত ছিল সেটা ফিরে পাবে। আমাদের নিজের এলাকার জন্য আমরা তো প্রার্থীদের কাছে চাই আমাদের সামনে আগামী দিন যেমন আমাদের স্কুল কলেজ রোড ঘাট যেগুলি সরকারের করণীয় যেগুলি আছে এগুলি আমাদের ভালোভাবে উন্নয়ন করবে এবং ভালোভাবে তারা এগুলি আমাদেরকে সুন্দরভাবে উপহার দিবে। আমরা এটাই প্রত্যাশা করি এবং আগামী নির্বাচন যাতে সুষ্ঠু সফল হয়, আমাদের অধিকার যেভাবে ফিরে পাইছি আমরা যাতে সেভাবে ফিরে রাখতে পারি, সেটা আমাদের অঙ্গীকার ভালো। ভোটার আসলে নির্বাচন নিয়ে নানা রকম প্রত্যাশার কথা বলছে। আপনি একজন ব্যবসায়ী, আপনি কি আশা করবেন? আসসালামু আলাইকুম। আমরা বৃহৎ কুমিল্লা একটা ঐতিহ্যবাহী জেলা, দীর্ঘদিন রাতে আমরা জেলা বিভাগের জন্য আন্দোলন সংগ্রাম করতেছে এবং এটা আমাদের পানের দাবি। আমাদের পানের দাবি এই লাইফের মাধ্যমে জানাইতে চাই আমাদের কুমিল্লা জেলাকে অতি নিকটে বিভাগ ঘোষণা করা হোক। আর এমনি ভোটের যে পরিবেশটা এই বর্তমান সরকারের কাছে অনুরোধ থাকবে, মানে খুব দ্রুতই মানে ভোটের একটা পরিবেশ করে মানে সবাই জানে নির্ভয়ে নিশ্চিন্তভাবে কেন্দ্র যেতে পারে, নিজের ভোট নিজের অধিকারভাবে ভোটটা দিতে পারে, এই একটা পরিবেশ করে যত দ্রুত সম্ভব নির্বাচন একটা দিয়ে দিলে ভালো হবে। নির্বাচিত সরকার আমাদের দেশের জরুরি প্রয়োজন। বিগত 17 বছরে আমাদের যে এরা ভোট দিতে পারে নাই, এখন উৎসাহ উদ্দীপনা মানুষের কাজ করতেছে। এখন ভোট দেওয়ার জন্য সবাই প্রস্তুত। এখন তত্ত্বাবধায়ক সরকারের দরকার যে সুন্দর একটা সুষ্ঠু ভোটের ব্যবস্থা করা এবং আমাদের মানে ভোট দেওয়া এই সুষ্ঠুভাবে সব ভোট দিতে পারে, এই প্রত্যাশাই আমরা ব্যক্ত করছি। এই তৃণমূলের মানুষগুলো ভোট নিয়ে তাদের ভাবনার কথা বলছেন। দীর্ঘদিন যাবৎ তারা অনেকেই বলছেন যে ভোটের সেই রকম গণতান্ত্রিক পরিবেশ ছিল না, ভীতিকর একটি পরিবেশ ছিল এবং তাদের সবারই একটি কমন কথা যে কুমিল্লার মানুষ যেটি প্রত্যাশা করে প্রার্থীদের কাছে, কুমিল্লার 17টি উপজেলার মানুষরাই কিন্তু একটি প্রত্যাশা করেন যে যারা নির্বাচিত হবেন আশা করছেন যে খুব শিগগিরই বিভাগ ঘোষণা হবে এবং বিভাগ ঘোষণা তারা প্রত্যেকটা প্রার্থীর কাছে প্রতিটি দলের কাছে প্রত্যাশা করছেন যে এই বিষয়টি তাদের জোরালো দাবি এবং আগামী নির্বাচনে তারা তাদের মতাধিকার প্রকাশ করবেন এবং ভোট দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। বেলায়েত। ধন্যবাদ খালেদ সাইফুল্লাহ। আমরা শুনলাম আপনার মাধ্যমে কুমিল্লার মানুষের উঠান বৈঠকে অংশ নিয়ে তারা বিভিন্ন ভাবনার কথা জানাচ্ছিলেন, তারা তাদের বিভাগের কথা তুলে ধরছেন, নানা ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরছেন, নানা ধরনের প্রতিশ্রুতি প্রত্যাশার কথা তুলে ধরছেন। দর্শক, ভোটে টেনের এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব সিলেটের একটি উঠান বৈঠকে, শুনবো তাদের প্রত্যাশার কথা। দর্শক, আমরা দুটি উঠান বৈঠকে অংশ নিলাম, এবার আমরা শেষ উঠান বৈঠকে অংশ নিচ্ছি। আমরা চলে যাচ্ছি সিলেটে। সিলেট থেকে উঠান বৈঠকে আমাদের সঙ্গে অংশ নেবেন সহকর্মী সন্দীপন শুভ। আপনার সঙ্গে আছে, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর সিলেট 3 আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা লোকমান আহমেদ আছেন, সিলেট 3 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মইনুল বাকর। আপনার মাধ্যমে তাদের দুজনের সঙ্গে এই উঠান বৈঠকের একটু আলোচনা করতে চাই। একই সঙ্গে জানতে চাই এই যে সিলেটের যেই আঞ্চলিক যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তাদের উঠান বৈঠকে কতটা উঠে আসছে। বিশেষ করে ঢাকা সিলেট যে মহাসড়কটি রয়েছে, সেই মহাসড়কে নানা ধরনের বিড়ম্বনা, নানা ধরনের ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয় প্রত্যেক দিন। এই বিড়ম্বনা, এই ভোগান্তি থেকে মুক্তির জন্য তারা তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে তাদের উঠান বৈঠকে এই বিষয়গুলো কতটা সামনে আনছেন। শুভ, আপনি একটু আপনার মাধ্যমে একটু তাদের কথা জানতে চাই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আজকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনে। পূর্ণভূমি সিলেট থেকে আমি যুক্ত আছি। আমার সাথে দুজন প্রার্থী রয়েছেন। আমার হাতের ডান পাশে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত প্রার্থী লোকমান আহমদ এবং আমার হাতের বাঁ পাশে রয়েছেন
স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর। আমরা যে বিষয়টি প্রথমেই তাদের কাছে জানতে চাবো, এই চমৎকার একটি উঠান বৈঠক চলছিল, এর মধ্যে একজন প্রার্থীর চলমান উঠান বৈঠকে আরেকজন প্রার্থী এসেছেন, একটা সম্প্রীতির বন্ধন সিলেটে আমরা সবসময় দেখতে পাই, সেটি আজকেও আমরা দেখেছি। এখানে আসার পরে দুইজন প্রার্থীর একটা মিলন মেলাও আমরা দেখেছি। তবে আমরা কথা না বাড়িয়ে প্রশ্নে চলে যেতে চাই। আমরা প্রথমেই লোকমান আহমদ যিনি রয়েছেন জামাত ইসলাম মনোনীত প্রার্থী, তার কাছে জানতে চাই, এই যে আমাদের আঞ্চলিক অনেকগুলো সমস্যা রয়েছে, বিশেষ করে সিলেট 3 আসন কিন্তু অনেক দিন অবহেলিত ছিল, তো সেক্ষেত্রে আপনি আপনার যে ম্যান্ডেট রয়েছে বা জনগণের যে ম্যান্ডেট রয়েছে সেটি সমাধানে কি কি করবেন আপনি যদি নির্বাচিত হন, এবং এই যে জনসাধারণ রয়েছেন তাদের মন জয়ের জন্য আপনি আসলে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আপনাদের এই টিভির মাধ্যমে, এখন টিভির মাধ্যমে আপনাদের শ্রোতাদেরকে প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে এখানে আমাদের স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মইনুল ভাই আমাদের সম্মানিত, উনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মূলত সংগঠন আমাকে এখানে দেওয়ার পর আমি ভোটারদের কাছে বেশি বেশি যাওয়ার চেষ্টা করতেছি। দ্বিতীয়ত আমার একটা ছোট লিফলেট ছাপানো হয়েছে, এই লিফলেটটা আমি ঘরে ঘরে বিলি করেছি এবং পুরুষ ভোটার, মহিলা ভোটার সবার কাছে আমি ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে আমাদের লোকগুলা সবার কাছে যাচ্ছে এবং আমরা যতটুকু বুঝছি যে ভালো সাড়াও পাচ্ছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত যে বিষয়ে আপনি বলছেন যে জনগণের প্রত্যাশা, জনগণের তো অনেক প্রত্যাশা এখানে, বাস্তবতা যেটা এখনই আমাদের প্রয়োজন, এটা মইনুল ভাইও বলতে দেখতেছেন আমাদের ফেন্সুগঞ্জ রুট, বালাগঞ্জ রুট, ফাহার লাইন রুট, আমাদের হাইওয়ে রুট, এই রুটগুলা দ্রুত কাজ করা, এটা হচ্ছে বর্তমান সময়। এটা আর বিলম্ব হলে মানুষ ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, চলাফেরা করা যাচ্ছে না, এটা হলো বর্তমানে আমাদের প্রধান সমস্যা। দ্বিতীয়ত যে সমস্যাগুলো এখানে রয়েছে, চিকিৎসার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, এখানে ডাক্তার নেই, নার্স নেই, যারা এখানে সেবা দিবে সেবার কোনো সুযোগ সুবিধাই এখানে জনগণ পাচ্ছে না। লেখাপড়ার ক্ষেত্রে যে বিষয়টা এখানে দেখেন যে বিগত যারা দেশ পরিচালনা করেছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে তারা নিয়ে গেছে। অনলাইন ছাত্রদের হাতে তুলে দেওয়ার কারণে ছাত্ররা লেখাপড়া না করে তারা মোবাইলে গেম খেলে, অনেক যেগুলা মোবাইলে অনেক ফাংশন আছে যা আমি নিজেই বুঝি না, তারা সেদিকে চলে গেছে, লেখাপড়া থেকে ছাত্ররা অনেক দূরে চলে গেছে। তাই শিক্ষা ব্যবস্থাকে আমি আশা করি যে সবাই মিলে আমরা সুন্দরভাবে সাজিয়ে, যেভাবে মানুষ, একজন ছাত্র মানুষ সঠিক লেখাপড়া করে যথাযথভাবে মানবিক মূল্যবোধ নিয়ে সে প্রতিষ্ঠান থেকে বের হতে পারে, আমি এটা খুবই গুরুত্বপূর্ণ মনে করছি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব আরেকজন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকরের কাছে। আমরা জানতে চাই আপনার কাছে যে আসলে আপনি কিভাবে প্রচারণা করছেন, এবং বিশেষ করে আমি একটি বিষয় ইদানিং যে সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে ঢাকা সিলেট মহাসড়কের মতো যে দুরবস্থা, এবং এখানকার নাগরিকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে বৈষম্যের শিকার হচ্ছে সিলেট। তো এসব উত্তরণের ক্ষেত্রে আপনি আপনার প্রচারণার ক্ষেত্রে বলেন বা জনসাধারণের কাছে যখন যাচ্ছেন সেসব বিষয় কি তুলে ধরছেন কিনা না, বা আপনি যদি নির্বাচিত হতে পারেন সেই সব বিষয়ে কাজ করবেন কিনা না? আসসালামু আলাইকুম, ধন্যবাদ শুভ, ধন্যবাদ লুকমান ভাই। তো আলহামদুলিল্লাহ আমরা একটা সুন্দর পরিবেশে সবাই আছি। তো আমি কর্মসংস্থান, বিশেষ করে কর্মসংস্থান নিয়ে যুবকদের সাথে কাজ করতেছি, এবং প্রযুক্তি প্রশিক্ষণ এবং তাদের যে কোর্সগুলা আগামীতে শিক্ষা কোর্স, এগুলো নিয়ে আমার কাজ করার খুবই ইচ্ছা। এবং আমি যে this is like massive problem. I'm going to talk about the every sector has a lots of problem. So আমি মনে করি এই সমস্যাগুলা একদিনের না অনেক অনেক ডিপ, এবং এইগুলা নিয়ে খুব সিরিয়াসভাবে কাজ করতে হবে। প্রতিটি মানুষ দে আর সাফারিং, সো উই মাস্ট ডু সামথিং ফর দেম। সো স্পেশালি আপনি যে দ্বিতীয় প্রশ্ন যেটা করছেন, রাস্তাঘাটের সমস্যা অনেক। একজন রোগী যদি হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে বিলম্ব হবে, তার সেবা হবে না,
এবং রাস্তাঘাটে চলতে আমরা যে সমস্যাগুলো দেখলাম এগুলো অতি সত্য সমাধানের দেওয়া। তো ইনশাআল্লাহ আমি আগামীতে নির্বাচিত হলে যে তরুণ সমাজ তারা আমাদের ভবিষ্যৎ, তারুণ্যের প্রতীক, তাদের কাজ করতে হবে সততার সাথে। এবং আমি বিশ্বাস করি আমরা যারা টেনশন এবং বিভেদ মিনিমাইজ করে আমরা একসাথে যদি সবাই কাজ করি সেটা হবে আমাদের বড় পদক্ষেপ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম যে যিনি মইনুল বাকর বলছিলেন যে তরুণ প্রজন্ম নিয়ে কাজ করতে চান তিনি, এবং আমরা আবারও একটু লোকমান আহমেদের কাছে যেতে চাই, খুবই সংক্ষিপ্তভাবে জানতে চাই আপনি যদি নির্বাচিত হন, যেহেতু আপনার প্রচারণা এখন তুঙ্গে, যদি নির্বাচিত হতে পারেন কোন কোন বিষয়কে প্রায়োরিটি দিয়ে বা অগ্রাধিকার দিয়ে আপনি কাজ করতে চান, খুব সংক্ষিপ্তভাবে বলবেন। প্রথম হলো আমাদের 100 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে, সিলেট সার কারখানাটা বন্ধ হয়ে গেছে গ্যাসের সংকটের কারণে। এই বিষয়গুলোকে আমি প্রথমেই অগ্রাধিকার দেব। দ্বিতীয়ত হলো শিক্ষা, চিকিৎসা এবং আরেকটা বিষয় বালাগঞ্জ, বিশেষ করে আর্সেনিক পানিতে যে আয়রন রয়েছে এই বিষয়গুলা। অন্যদিকে ফেন্সুগঞ্জ আখালুকের হাওর যেটা রয়েছে, যদি এটাকে আমরা পর্যটন কেন্দ্র হিসাবে নিতে পারি তাহলে দেখা যাবে যে আর মানুষ টাঙ্গুয়ার হাওরে যেতে হবে না। এটার যদি আমরা পশ্চিম তীরে যে বাঁধ রয়েছে এটাকে যদি সুন্দরভাবে আমরা সাজাতে পারি তাহলে সেখানে আর যেতে হবে না, একটা পর্যটন কেন্দ্র হবে। 3টি স্টেডিয়ামের খুবই প্রয়োজন। বালাগঞ্জ নাই, দক্ষিণ সুরমায় নাই, ফেসুগঞ্জে কোনো একটি জায়গায় একটি স্টেডিয়াম নেই। আমরা স্টেডিয়ামগুলা বানানোর জন্য সবাই সম্মিলিতভাবে কাজ করব। মাওলানা লোকমান আহমদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শেষ প্রশ্নে যেতে চাই মইনুল বাকরের কাছে। আপনি যে এত বছর পর, প্রায় 30 বছর পর আপনি দেশে এসে আবারও নির্বাচনী প্রচারণায় নেমেছেন, রাজনীতিতে নেমেছেন, তো আপনি জনসাধারণের সম্পৃক্ততা বা জনগণের কেমন অংশগ্রহণ পাচ্ছেন আপনার জনসংযোগের ক্ষেত্রে? ধন্যবাদ শুভ এগেইন। আমি 1996 সালে ইলেকশন প্রার্থিতা করি। আমি তখন যুবক ছিলাম, আর আজকের আমার অভিজ্ঞতা ভিন্ন। আমি ব্যবসার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে এবং অনেক বাইরে তরুণদের সাথে আমি কাজ করছি। তো আমি যে সমস্যাগুলো দেখতেছি, এই ইয়েটা আমার যে ধারণাটা, তরুণদের যে আজকে যারা পথহারা তাদের সাথে নিবিড়ভাবে কাজ করতে হবে। এবং অন্যান্য যে বিষয়গুলো আছে আমার কাছে খুব চমৎকার। আমি ভোটারদের কাছে গেছি এবং তারা ওয়েলকাম করছে এবং তারা যে আমার কাছে। অনেক ধন্যবাদ। মইনুল বাকর বলছিলেন তার কিরকম স্বতঃস্ফূর্ততা পাচ্ছেন এলাকার কাছ থেকে। আমি একটু খুবই সংক্ষিপ্তভাবে জানতে চাই, একজন ভোটার রয়েছেন, এই যে প্রতিনিধিরা রয়েছেন তাদের কাছে আপনাদের প্রত্যাশা এক কথা যদি বলেন। আপনাকে ধন্যবাদ। আমাদের প্রত্যাশা হইল আমাদের এলাকার রাস্তাঘাট, পানি দেওয়ার নিষ্কাশনের ব্যবস্থা করা, রাস্তাঘাট উন্নয়ন করা। এরপরে হইলে আমাদের এখানে অনেক জায়গা সরকারি আছে, একটা স্টেডিয়াম নাই, দক্ষিণ সুরমায় কোনো স্টেডিয়াম নাই, এখানে একটা স্টেডিয়াম স্থাপন করা, এটাই আমাদের একটা দাবি। আমি আরেকজন সেখানে রয়েছেন, আপনার প্রত্যাশা কি? প্রার্থী যারা মনোনীত হবেন বা যারা নির্বাচন করছেন খুব সংক্ষিপ্তভাবে যদি বলেন। ধন্যবাদ এখন টিভিকে আমাকে যুক্ত করার জন্য। আসলে আমাদের প্রথম যে কাজ, আপনারা দেখেছেন আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি সিলেটের সামাজিক সংগঠনগুলো এবং রাজনৈতিক দলসহ। আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমাদের সিলেটে সবচেয়ে বড় যেটা হচ্ছে আমাদের সাথে, সিলেটের সাথে, এটা আমি আপনাদের এখন টিভির মাধ্যমে জানাতে চাই, সেটা হচ্ছে বৈষম্য। সিলেটের সাথে যে বৈষম্য, সিলেট সবচেয়ে অবহেলিত একটি জেলা এবং বিভাগ, তার জন্য ওনারা অনেক কাজ করতে হবে। এবং আপনি বৈষম্য দূর করতে চান, বৈষম্য যদি দূর হয় সেই জন্য আপনার প্রার্থীদের কাছে বা যারা নির্বাচিত হবেন তাদের কাছে আপনার চাওয়া আমরা বুঝতে পেরেছি। আমরা কথা বলছিলাম, এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন আসলে যে সিলেটকে যাতে এগিয়ে নিয়ে যান সবাই মিলে, সেটি তাদের চাওয়া, এবং সম্প্রীতির যে একটি বার্তা রয়েছে সেই বার্তাটি যেন ধারাবাহিকভাবে থাকে। এবং প্রার্থীরা বলছেন তারা এখনও খুবই সুন্দরভাবে, চমৎকারভাবে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা এখানে নিজেরা এসেও দেখেছি যে একটি সম্প্রীতির বার্তা তাদের মধ্যে বহমান রয়েছে এবং চমৎকার পরিবেশে উঠান বৈঠকগুলো সিলেটে হচ্ছে। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। এই ছিল আসলে আজকের উঠান বৈঠক থেকে আমাদের কাছে সর্বশেষ। এবং এখানকার যারা জনসাধারণ সহ প্রার্থীরা সবাই বলছেন যে 2026-এর নির্বাচন হবে অংশগ্রহণমূলক একটি নির্বাচন, স্বচ্ছ একটি নির্বাচন, জবাবদিহিতামূলক একটি নির্বাচন। তো এই ছিল আসলে আজকের ভোটের ট্রেনে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ।
ধন্যবাদ সন্দীপন শুভ আমাদেরকে জানাচ্ছিলেন একটি উঠান বৈঠকে অংশ নিয়ে সেখানকার জনপ্রতিনিধি, সেখানকার সাধারণ মানুষের ভাবনার কথা আমরা শুনছিলাম। সিলেটের আঞ্চলিক মহাসড়ক, সিলেটের একটি স্টেডিয়ামের কথা তারা বলছিলেন, জলাবদ্ধতার কথা বলছিলেন, গ্যাসের সমস্যার কথা তারা বলছিলেন, নানা সমস্যার কথা তারা বলেছেন। এর আগে ময়মনসিংহ থেকেও আমরা একই সমস্যার কথা শুনেছি। কুমিল্লার মানুষ তাদের বিভাগ বাস্তবায়নের দাবি তুলেছেন। সব মিলিয়ে আজকের উঠান বৈঠকে অংশ নিয়ে নানা সমস্যার কথাগুলো জেনেছি আমরা। আগামী পর্বে নিশ্চয়ই আমরা নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। দর্শক, এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।